উত্তম বাবু অভিনয় করছে, সৌমিত্র বাবু অভিনয় করছেন, আপনি অভিনয় মানে এই করছেন। দুটো নামের পাশে আমার নাম বলবেন না, 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 তা না, না। বলতেই আমি হবে। আমি আমি দিন সপ্তপদীর মহরত ছিল, সেদিন উত্তম কুমারের বাবার হার্ট অ্যাটাক করেছিল। আচ্ছা, ইয়েস। এবং এই সপ্তপদী ছবিটা তৈরি হওয়ার সময় বার পাবেন, আমরা তখন দাদার কীর্তি শুটিং করছি শিমুলতলা স্টেশন, থিয়েটার পাড়া, যেটা যে গলিটার মধ্যে রঙ্গনা, বিজন, মানে বিশ্বরূপা, হাতিবাগানের ওই রাস্তাটা, ওই থিয়েটারের গলিটা, হ্যাঁ। সে গলিটা মনে হতো প্রতি বৃহস্পতি, শনি, রবি মনে হতো বোধহয় পুজোর অষ্টমী। আমার নিজের বিশ্বাস যে দর্শক আস্থা হারিয়ে ফেলেছে। আরো যেহেতু আমি অজয় করের একটা ছবিতে অভিনয় করবার সুযোগ পেয়েছিলাম, অজয় করের কাছ থেকে আমি সপ্তপদী সম্পর্কে অনেক গল্প শুনেছি। আচ্ছা, যেগুলো ভীষণ বড় স্ক্রিন তো, বড় স্ক্রিন দাদা। 100 বার আমি কখনো সেই ফিলটা পাবো না, পাবেন না। তো যত তাড়াতাড়ি সিনেমা তৈরি হচ্ছে তত তাড়াতাড়ি হল থেকে সেই ছবিগুলো উঠে যাচ্ছে। সেই গান, সেই স্ক্রিপ্ট, সেই এক একটা সিকোয়েন্স তৈরি হওয়া। অভিনেতা অভিনেত্রী, আমি অন ক্যামেরা বলছি, কোনো ডিরেক্টরকে পাত্তাই দেয় না, কারণ সে জানে ডিরেক্টরের কোনো ভ্যালুই নেই, ডিরেক্টরের কোনো সে নেই অন ফ্লোর। তার একটা ছবিতে অভিনয় করতে গিয়েছিলাম, আমি বাড়িতে এসে সেদিন বলেছিলাম আমার বাড়িতে যে বাংলা মেইন স্ট্রিম সিনেমার কবরের লাস্ট পেরেকটা আজকে পোঁতা হয়ে গেল। নমস্কার, আমি নিতপল, আর আপনারা দেখছেন টলি স্কুপের পডকাস্ট মুখোমুখি। বেঙ্গল স্কুপের স্টুডিও থেকে সরাসরি আজ যে অতিথিকে নিয়ে হাজির হয়েছি, একেবারে অথিতযশা অভিনেতা, যার বহু সিনেমা আপনারা দেখেছেন, আর সিরিয়ালের তো কথাই নেই। আবার তিনি যাত্রাপালা জগতের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। কৌশিক ব্যানার্জি মহাশয়কে আজ আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে। অনেক আড্ডা হবে কৌশিকদার সঙ্গে, সঙ্গে থাকুন, জমিয়ে আড্ডা দেবো কৌশিকদার সঙ্গে। কৌশিকদা নমস্কার। নমস্কার, নমস্কার দর্শক বৃন্দকে নমস্কার। এখনো দাদা আমাদের থেকে বেশি ইয়াং, কি করে এই জায়গাটা বজায় রাখেন, এটা এই রেসিপিটা আজকে বলতেই হবে দর্শকদেরকে। এটা খুব সহজ রেসিপি, সেটা হচ্ছে জীবনের সকাল থেকে রাত অবধি একটা ডিসিপ্লিন রুটিনের মধ্যে দিয়ে যাওয়া। ডিসিপ্লিন মানে চারিত্রিক ডিসিপ্লিন, স্বাস্থ্য চর্চা, ফুড হ্যাবিট, সেটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট পার্ট। একদম একদম। এবং তার থেকেও যেটা বড় বলে আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে মনের জানলাটাকে খুলে রাখা। মনের জানলা যদি খুলে রাখা যায়, তাহলে এই যে মানুষের সম্পর্কে ঈর্ষা, মানুষের সম্পর্কে কটূক্তি করা, ফলস স্টেটমেন্ট দেওয়া, আনপার্লামেন্টারি কথাবার্তা বলা, এইগুলো তো ভীষণ নেগেটিভিটি, জীবনের ওপরে তার নিশ্চয়ই প্রভাব পড়ে বলে আমি বিশ্বাস করি। তো আপনি যেটা বললেন সেটা আমি বলছি না, আপনি বলছেন, এটা যদি সত্যি হয়েই থাকে তাহলে তার প্রধান কারণ যে পয়েন্টগুলো আমি বললেন, এই পয়েন্টগুলো আমি থরলি ফলো করি। আমি কোনো নেগেটিভিটি আমার জীবনে ঢুকতে দিই না, আমি কোনো পরনিন্দা পরচর্চায় থাকি না, আমার কাউকে নিয়ে কোনো আগ্রহ নেই, কোনো সাকসেসফুল লোককে নিয়ে আমার জেলাসি নেই। আমি আমার নিজের একটা পৃথিবী, নিজের একটা বাউন্ডারি রয়েছে, আমি তার মধ্যে নিজের মতো করে একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ট্রান্সপারেন্ট। একটু বলুন আপনার ফুড হ্যাবিটটা তো লোকে জানতে চাইবে। ইউএসপিটা কি ফুড হ্যাবিট? ইউএসপি না, খুব একদম পাতি বাঙালির একদম ফুড হ্যাবিট। আচ্ছা, আমরা সবাই যা খাই, আমি সব খাই, কোয়ান্টিটিতে কম। আচ্ছা, আমি ভেজিটেরিয়ান অনেক দিন খাই। ধরুন উইকে যদি 14টা মিল হয় আমাদের লাঞ্চ ডিনার নিয়ে, তার মধ্যে অন্তত 7-8টা ভেজিটেরিয়ান মিল থাকে আমার। আচ্ছা। হ্যাঁ, আপনি কি ওই প্রসেসটাকেও ফলো করেন, ওই সূর্য ডোবার পরে না খাওয়া না না দাওয়া? না, অবশ্য আমি হচ্ছে ওই সমস্ত কিচ্ছু করি না। আচ্ছা, আমি ছোটবেলা থেকে, আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, সেই সকালবেলা উঠে একটা ব্রেকফাস্ট, দুপুরবেলা একটা লাঞ্চ, বিকেলে আর আমি কিছু খাই না। আচ্ছা, ওইগুলোই আর কি একটু মেনটেন করি। আর রাত্রিরে 2টো রুটি খাই, বেশিরভাগ দিন নিরামিষ রাত্রে। আচ্ছা, শুটিং এর খাবার খান না আপনি আপনার ঘরের খাবার? না, আমি নিয়ে আমার যান? ঘরের খাবার নিয়ে যাই। আচ্ছা, এই ডিসিপ্লিনটা মেনটেন করেন। হ্যাঁ, ওটা শরীরের এটা কি জন্য। লাবণীদি রেঁধে বেড়ে রেখে দেয়? আমাদের বাড়িতে আচ্ছা, কুক রয়েছে, তার তিনি। হ্যাঁ, দিদিরও তো শুট থাকতে পারে, সেক্ষেত্রে অসুবিধা রয়েছে। এবং সেগুলো খুব একেবারে, আমি বলছি একেবারে, যেমন আমি খুব মানে ভাতটা প্রায় খাই না বললেই চলে। আচ্ছা, মানে কার্বোহাইড্রেট একদম সরিয়ে দিয়েছেন? কার্বোহাইড্রেট মানে রুটি খাই, ভাতটা খাই না। আচ্ছা, ভাতটা খাই না।
সকালবেলা 2 পিস ব্রেড খাই একটা ডিম দিয়ে, মানে হুম, একটু পরিমাণটা মেপে নিই আর কি। আচ্ছা। এইটা কি কোনো ডায়েটিশিয়ানের ইয়ে, না আপনি নিজের নিজের কিছু ডায়েটিশিয়ান? আমার নিজের শরীর যেভাবে আমাকে সিগন্যাল দিতে থাকে সেইভাবে আমি বয়সের সঙ্গে সঙ্গে সেইভাবে নিজেই নিজের ডায়েটিশিয়ান। ও হ্যাঁ, আচ্ছা। নিজেই বাহ! নিজের ডায়েটিশিয়ান। আমার সিগন্যাল দেবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শরীর আপনাকে বা একটা বয়সের পর থেকে সিগন্যাল দেবে। আপনি সেই হুম, সিগন্যালটা যদি বুঝতে পারেন এবং ফলো করেন, তাহলে আপনার স্বাস্থ্যটা এবং আপনি সুস্থ থাকবেন। বাহ! স্বাস্থ্যটা ঠিক থাকবে। আর বাহ! সিগন্যালটা যদি আপনি ফলো না করেন, হুম, সিগন্যালটা বুঝেও সেই সিগন্যালকে যদি আপনি ইগনোর করেন, হুম। তাহলে সেটা আপনাকে পে করতে হবে। আচ্ছা, এই যে খাওয়া-দাওয়ার সঙ্গে, সঙ্গে আ যোগাভ্যাস কেউ করে, কেউ জিমে যায়, কেউ নানান ধরনের প্রাণায়াম বা অন্যান্য হেলথ অ্যাক্টিভিটি গুলো করে। আপনি কি সেরকম কিছু করেন? আমি সারা জীবনই জিম করেছি। কিন্তু আগে তো ওয়েট লিফট করতাম। কিন্তু হুম, একটা বয়সের পর আমার ওয়েট লিফট করতে গিয়ে কোমরে একটা অ্যা হুম। চোট হয় আচ্ছা, এবং কোমরে চোট হওয়া মানে সেটা ওয়েট লিফট করতে গিয়ে, অন্য কিছু নয়। আচ্ছা। তারা আমাকে বলে যে, "এই যে চোটটা লাগলো, এই চোটটা আমাকে সারা জীবন ভোগাবে। যদি আমি ওয়েট লিফটিং আমি কন্টিনিউ করি।" হুম, তো আমি সঙ্গে, সঙ্গে ওয়েট লিফটিংটা ছেড়ে দিলাম। হুম, ছেড়ে দিয়ে যেটা রিজিডলি করলাম অ্যাজ এ ম্যাটার অফ রুটিন, হুম। সেটা হচ্ছে আমি এভরিডে সকালবেলা 45 মিনিটস আ খুব ফাস্ট ওয়াক করি। আচ্ছা। এভরিডে। এই যে এত বড় একটা জার্নি পেরিয়ে এলেন, সিনেমা জগৎ থেকে শুরু করে সিরিয়াল, যাত্রা, এই যে জার্নিটা, এই জার্নিটার শুরুটা কিভাবে সেটা আমাদের জানতে হবে। এটা কি কাকুর হাত ধরে, মানে হারাধন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, বাবার হাত ধরে? না, মানে বাবার হাত ধরে বলতে গেলে দেখুন আমাদের এই প্রফেশনে একটা ভীষণ ভুল ধারণা রয়েছে যে বাবার হাত ধরে বা মায়ের হাত ধরে বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল রিলেটিভ এর হাত ধরে এই প্রফেশনে এন্ট্রি নেওয়া যায়। সেটা অ্যাবসলিউটলি ভুল ধারণা কিন্তু। তাই? হ্যাঁ, একদম আচ্ছা। ভুল ধারণা। এটা হয় না, হয় মানে না। অভিনয়ের কিছু ট্রেনিং? না, কিচ্ছু ছিল না। আচ্ছা। আমার সবটাই এখানে এসে শেখা এবং যেটুকু 1% যদি শিখে থাকি সেটা এই কাজ করতে, করতে শেখা। মানে বাড়িতে যে চর্চা ছিল সেরকম না, কিছু? সেরকম কিছু ছিল না। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে যে প্রচুর সিনেমা দেখার অভ্যেসটা ছিল। আচ্ছা। হ্যাঁ, সেইটা আপনি যদি বলেন যে চর্চা, সেইটা যদি আমার ট্রেনিং বলেন, হুম, সেইটাই আমার একমাত্র ট্রেনিং যে আমি সারা জীবন আ আ মানুষ যেমন খাওয়া-দাওয়া করে, এক্সারসাইজ করে, তেমনি আমি সেগুলোর সঙ্গে আমি সিনেমাও দেখেছি সারা জীবন ধরে। সেটা কি শুধু বাংলা ছবি? না, না, না না, দেশ বিদেশের সব ছবি? দেশ-বিদেশের ছবি, ইন্ডিয়ান অন্যান্য ল্যাঙ্গুয়েজের ছবি, হুম, হিন্দি তো বটেই, সাউথ ইন্ডিয়ান ছবি এখন হুম, হুম, দেখি হুম, আমি। হুম, হুম, খুব দেখি সাউথ ইন্ডিয়ান ছবি। ভালো, ভালো ইংলিশ ক্লাসিক দেখেছি। হুম। মানে সিনেমা দেখাটা এটা মানে আমার রুটিনের মধ্যেই ছিল। আচ্ছা। হ্যাঁ, এই আচ্ছা, এই যে অভিনয় শিল্প তে আসার জন্য এখন অনেক ইনস্টিটিউট হয়েছে, সেখান থেকে সবাই পাস আউট করে শিখতে যায়। অভিনয়টা কি শেখা যায় না ভেতর থেকে আসে? যে এই বিতর্কটার মধ্যে আপনি কোন জায়গাটা নেবেন? আমি মার্জনা করবেন আমাকে। আমি বিশ্বাস করি যে অভিনয়টা কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। অভিনয়টা মানে স করতে, করতে শিখতে হয় আচ্ছা। এবং অভিনেতা হতে গেলে পাওয়ার অফ অবজারভেশন টা ভয়ংকর স্ট্রং থাকা দরকার। এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, হুম, হুম, আপনি যেভাবে বসে রয়েছেন, হুম, হুম। আমি কিন্তু সেইভাবে বসে নেই। না। এটা কিন্তু ন্যাচারাল ইনস্টিংক্ট। হুম, হুম, তো এই যে আপনার বসাটা আমি কিন্তু নজর করে নিলাম। হুম, এটা হুম। আমার রেকর্ডেড রইল। আমি আচ্ছা, কোথাও না কোথাও এটা লাগিয়ে দেব। আচ্ছা। আমি একটা হ্যাঁ, এক্সাম্পল বুঝতে দিলাম। পেরেছি, বুঝতে আমি পেরেছি। যার সঙ্গে যখন কথা হুম, বলি হুম, তার হ্যাবিটস, তার ওঠা, বসা, হুম, হাঁটা, চলা হুম, এটা আমি বলি না। হুম, যেকোনো বুদ্ধিমান লোকই তাই করে হুম, যারা হুম, অভিনয় করতে হুম, চায় হুম, বলে আমার হুম, বিশ্বাস। এই যে দেখে শেখা, বললাম সিনেমা দেখা। হুম। সিনেমা দেখা মানে তো কাউকে নকল করা নয়। ঠিক। আমি অমিতাভ বচ্চনের ছবি দেখে অমিতাভ বচ্চনের মতো নকল করলে তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে হুম, বার হুম, করে হুম, দেবে। হুম, হুম। তা নয়, তার কতগুলো টেকনিক্যাল পার্ট রয়েছে, সেই টেকনিক্যাল পার্ট গুলো শিখতে হয়। আচ্ছা। হ্যাঁ, এবং সেটা একদম আমি বলছি এবং যেটা ক্যামেরাটা তো একটা টেকনিক্যাল ব্যাপার, হ্যাঁ, এবং সেগুলো শেখা সেটা যায়। একদম হুম, এবং সেটা প্র্যাকটিস ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। আচ্ছা। কোনো ইনস্টিটিউট কোনো হুম, কিছু হুম, শেখাতে পারে বলে আমি বিশ্বাস করি না। হুম। আমি জানি এখন মানে কলকাতা শহরে তো অলিতে গলিতে ইনস্টিটিউট খুলে গেছে। হ্যাঁ। তারা আমার উপরে ক্ষুব্ধ হবেন, হুম, তারা হয়তো ভাববেন আমি মিসগাইড করছি হুম, নতুনদের। আমি একদম তা না। আমি ব্যক্তিগতভাবে আমি কোথাও কোনোদিন কোনো ট্রেনিং নিইনি। আমি ১ম থেকে আমার বাবা একটা কথা আমায় বলতেন যে, "অভিনয় করতে গেলে আগে যদি অভিনয় শিখতে চাও তাহলে তোমাকে গিয়ে থিয়েটারে অভিনয় করে অভিনয়টা শিখতে হবে।" আচ্ছা। হ্যাঁ,
আর আমাদের সময় আমরা যখন এসেছিলাম একটা সুবিধে ছিল, তখন প্রফেশনাল থিয়েটারটা খোলা ছিল, হুম। যার জন্য আমি প্রথম দিকে ওই প্রফেশনাল থিয়েটারে অভিনয় করার সুযোগ ও পেয়েছি। তার মানে আপনি সরকারি না এই স্টার স্টার থিয়েটার থিয়েটার। আমি শুরু করি, স্টার ওয়াও। আমি বলছি স্টার থিয়েটার, হুম। রঙ্গমহল, সরকারিনা, বিশ্বরূপা, রঙ্গনা, বিজন থিয়েটার, এই যে 6টা থিয়েটার হল ছিল তখন, এই 6টা থিয়েটার হলে আমি টানা 10 বছর একটা স্ট্রেচ কাজ করেছি। প্রফেশনাল থিয়েটার আপনারা শুনে হয়তো একটু অবাক হচ্ছেন, গ্রুপ থিয়েটার তো শুনেছেন, প্রফেশনাল থিয়েটার দেখেছে তারা জানে যে স্টার থিয়েটারের কি ভূমিকা ছিল। কি ছিল সেই সময়টা একটু যদি এক্সপ্লেন করেন আমাদের জেনজি বা আমাদের এই নতুন প্রজন্মের মানুষদের কাছে। মানে প্রফেশনাল থিয়েটার, তার অ্যাকসেপ্টেন্স, তার পপুলারিটি, সেটা কোন মাত্রায় ছিল সেটা আজকের মানুষ, আজকের জেনারেশনের লোকরা ভাবতেও পারবে না। আচ্ছা। শনি রবিবার ওদের আমাদের নিয়ম ছিল কি, মানে সব প্রফেশনাল হুম, থিয়েটার, হুম। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা একটা শো হতো, আচ্ছা। আর শনিবার ডাবল শো হতো, ম্যাটিনি ইভিনিং, আর রবিবার ম্যাটিনি ইভিনিং। এছাড়া যত ক্যালেন্ডারে ছুটির দিন আছে, যত ছুটি, মানে দুর্গাপুজো, কালী পুজো, হুম। জামাই ষষ্ঠী, ভাই ফোঁটা, হুম, নেতাজিস বার্থডে, গান্ধীজিস বার্থডে, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, মানে যত আপনি লাল দাগ ক্যামেরাতে হুম। ক্যালেন্ডারে ক্যালেন্ডার। দেখবেন, সেই সমস্ত দিনও ডাবল শো। আচ্ছা। হ্যাঁ, মানে এত আর হিউজ ক্রাউড। এইবার মানে এমন হতো, বিশ্বাস করবেন কিনা, আজকে সেটা বলে গল্প কথা বলে মনে হবে, গ্রামগঞ্জ থেকে বাস ভাড়া করে বাস ভর্তি লোক এসে ওই শ্যামবাজারের কোনো একটা রাস্তায় বাসটাকে পার্ক করে একসঙ্গে ম্যাটিনি শো একটা নাটক দেখলো, ইভিনিং শো একটা নাটক দেখলো, দেখে তারা আবার পিকনিকের মতো গল্প করতে করতে তারা বাসে উঠে তারা গ্রামে চলে গেল। এটা আমি নিজে চোখে দেখেছি। শনি রবিবার এবং বৃহস্পতিবার ওই যে থিয়েটার পাড়া, যেটা যে গলিটার মধ্যে রঙ্গনা, বিজন, মানে বিশ্বরূপা, হাতিবাগানের ওই রাস্তাটা, ওই থিয়েটারের গলিটা, গলিটা, হ্যাঁ। সে গলিটা মনে হতো প্রতি বৃহস্পতি, শনি, রবি মনে হতো বোধহয় পুজোর অষ্টমীর দিন। কাতারে কাতারে লোক তারা থিয়েটার দেখে বেরোচ্ছে, একদল থিয়েটার দেখতে ঢুকছে, ফেরিওয়ালা, আলো, গাড়ি পার্ক করে রেখেছে, মানে সে একটা উৎসবের সে মেজাজ। কার্নিভাল মনে হতো। হুম, সেটা আজকে সত্যি আজকের জেনারেশনকে বললে তারা বিশ্বাসই করতে পারবে না হুম। যে পশ্চিমবঙ্গের সেই সময়কার স্টলওয়ার্ড অ্যাক্টার্সদের সঙ্গে স্টেজ শেয়ার করা, তাদের সঙ্গে অভিনয় করা, প্রতিদিন তাদের অভিনয় দেখা, তাদের সঙ্গে অভিনয় করতে করতে, এবং নিজেকে আমি অন্তত মানে এক্সট্রিমলি বেনিফিটেড হয়েছি থিয়েটার থেকে। মানে আমার যত জড়তা ছিল সেই সব জড়তা ধীরে ধীরে কেটে কোথায় উধাও হয়ে গেল, নিজেও নিজের বিবর্তনটা বুঝতে পারলাম না, মানে বুঝতেই পারলাম না কখন ওটা অটোমেটিক্যালি হয়ে গেল। দর্শকদের বলি, আমিও একজন হতভাগাই বলা যায়। আমরা যখন ওই পাড়াটায় ঢুকছি কলেজ কেটে, মানে কলেজ থেকে বেরিয়ে, দেখতাম নিস্তব্ধ হয়ে আছে ওই একদম। বিল্ডিং গুলো আমরা দেখেছি। একদম, একদম। সেটা বোধহয় এখন আর নেই, এখন এখন আর অনেকগুলোই প্রমোটিং হয়ে ভেঙে প্রমোটিং দেওয়া হয়ে হয়েছে। স্টারটাকে দেখা যায়, কিন্তু স্টার তো সিনেমা হল হ্যাঁ, হয়ে গেছে এখন। সরকারিনাটাকেও আমি আগের বছর দেখে এসেছি, সে ভগ্নপ্রায়, সে ভগ্নপ্রায় অবস্থায়। ভগ্নপ্রায়, মানে কিন্তু আমরা, খণ্ডহার। হ্যাঁ, আমরা বিল্ডিং গুলোকে দেখতে পেয়েছিলাম, সৌভাগ্য হয়নি যে ওই ক্রাউড দেখার। আর ওই উত্তম বাবু অভিনয় করছে, সৌমিত্র বাবু অভিনয় করছেন, আপনি অভিনয় মানে এই করছেন। দুটো নামের পাশে আমার নাম বলবেন না, 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 তা না, না। বলতেই আমি হবে। আমি তো সবসময় আমার খুব ক্লোজ বন্ধু বান্ধবদের বলি যে জীবনে দুটো তিনটে পাওয়া হয়নি, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করা হয়নি, এটা একটা আচ্ছা। আক্ষেপ থেকে গেছে। উত্তম কুমারের সঙ্গে অভিনয় করা হয়নি, কিন্তু পরিচয়ের সুযোগ হয়েছিল। সে তো হবেই, আপনার আর বাবা তো বহু সিনেমায় ওনার সঙ্গে অভিনয় আর করেছেন। সুচিত্রা সেনকে আমি কখনো চোখেই দেখিনি। বলেন কি? হ্যাঁ, আমি সুচিত্রা সেনকে কখনো চোখে দেখিনি। অনেকে ভাবে যে আমি হয়তো সুচিত্রা সেনকে মিট করছি, আমি তাকে চোখেই কখনো দেখিনি। কারণ আমরা যখন অভিনয় করতে এসেছি তখন তিনি অভিনয় করা ছেড়ে দিয়েছেন। আচ্ছা। কারণ ওনার শেষ অভিনীত ছবি হচ্ছে প্রিয় বান্ধবী, সেটা রিলিজ হয়েছিল ইফ আই এম নট ভেরি মাচ রং 72-73 সালে, তখন আমরা অভিনয় আসিনি। সুতরাং আমি তাকে চোখেই দেখিনি। উত্তম কুমারকে নিশ্চয়ই চোখে দেখার বা তার সঙ্গে অল্প বিস্তর স্টুডিওর ভেতরে সময় কাটাবার অভিজ্ঞতা হয়েছে, সৌভাগ্য হয়েছে। ওটাতে সোনা দিয়ে বাঁধিয়ে রেখেছি ওটা আমি। আচ্ছা। আর সত্যজিৎ রায়ের সঙ্গে তো হয়েছে, সেটা খুব ছোটবেলা থেকে, সেটাও আমার কোনো কৃতিত্ব নয়, সেটাও সম্পূর্ণ আমার বাবা ছিল।
এই যে সেই সময়টাকে আপনি যে সময়টাই সেই টাইম লাইনটাতে যে আমরা রয়েছি সেটা সম্বন্ধে আরেকটু বিস্তারিত আমরা যাব, কারণ ওটা একটা থিয়েটার, মানে প্রফেশনাল থিয়েটার একটা স্বর্ণ যুগ ছিল, তাই তো? হ্যাঁ, মানে প্রতিদিন আপনাকে প্রত্যেকটা শোতে প্রমাণ করতে হবে যে আপনি ঠিক রাস্তা দিয়ে হাঁটছেন না ভুল রাস্তা দিয়ে হাঁটছেন। আচ্ছা। আপনি যদি ঠিক রাস্তা দিয়ে হাঁটেন হুম, আপনি হুম, অডিয়েন্সের কাছ থেকে তার হুম, রিঅ্যাকশন হুম, পেয়ে যাবেন। হুম, আর আপনি যদি ভুল রাস্তা দিয়ে হাঁটেন সেটাও অডিয়েন্সের কাছ থেকে রিঅ্যাকশন পেয়ে যাবেন। এবং এই যে প্রসেসটা, হুম, এই যে শিক্ষাটা, এবং এটা তো প্রফেশনাল থিয়েটার, আমরা মাইনে মাইনে হুম, পেতাম হুম, কাজ হুম, করে। হুম। আপ- আচ্ছা, আপ- ওইটা কি ডেলি পেমেন্ট না হতো না আপনাদের হাতে? মাস মাইনে ওটা। মাস মাইনে? মাস ওটাও মাইনে, মাস মাইনে হ্যাঁ, ছিল? মাস মাইনে। কিন্তু এই যে এক্সট্রা শোগুলোর জন্য হুম, কিন্তু হুম। কোনো এক্সট্রা টাকা পেতাম না আমরা। আচ্ছা। এই টাকাটা ওই আমরা ধরে নিতাম বৃহস্পতি শনি রবি যে কটা শো, ওটা মাসে 22টা শো হতো। হুম। ওর ওর বেসিসে যে টাকাটা পেতাম সেইটাই মাইনে। এবার যেসব মাসে এক্সট্রা শো হতো তার জন্য আমরা কেন, কেউই পেত না। সেই সময় তো শুনেছি আমাদের কলকাতার মানুষজনও থিয়েটার প্রেমী ছিলেন হ্যাঁ, প্রচুর। অবশ্যই ছিলেন, অবশ্যই ছিলেন। কলকাতার শুধু এলিট ক্লাস কেন, কলকাতার বহু দর্শক যারা প্রফেশনাল থিয়েটার দেখুন, তখন না থিয়েটারের দর্শকটা দুভাগে বিভক্ত ছিল। আচ্ছা। এক এক একদল মানুষ যারা শুধু একাডেমি অফ ফাইন আর্টস বা রবীন্দ্র সদনে যে নাটকগুলো হতো গ্রুপ থিয়েটারে তারা দেখতো। সেখানে কি উৎপল দত্ত এবং মনোজ মিত্র এনারাই রাজত্ব করতেন? ওনারা রাজত্ব করতেন, সৌম্য মিত্র রাজত্ব করতেন, পরবর্তীকালে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। হুম। হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীকালে একটু পরে তো বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, ওনারা এরা, তো গ্রুপ থিয়েটার। হ্যাঁ, মানে আপনি যে ওগুলো ওই মনোজ মিত্র, অশোক মুখার্জি, হুম, বিভাস চক্রবর্তী, এরা তো গ্রুপ থিয়েটারের উইং এ চলে গেল। একদম। হুম। উৎপল দত্ত, সৌম্য মিত্র গ্রুপ থিয়েটারের উইং এ। কিন্তু উৎপল দত্তকে কিন্তু আমরা প্রফেশনাল থিয়েটারেও দেখেছি। না না দেখিনি? না 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 কখনো মানে না। আমি না 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 না, শোনার নেভার। কথা। ওনার নিজের গ্রুপ, হ্যাঁ। লিটল থিয়েটার গ্রুপ, পরে হুম, পিএলটি, পিপলস হুম, লিটল থিয়েটার যেটা নাম হুম, হলো, হুম, ওটা নিজের গ্রুপ এবং হুম, নিজেই সম্রাট। এবং গ্রুপ থিয়েটারের যে দুটো পিলার, সৌম্য মিত্র, উৎপল হুম, দত্ত, হুম, জিতেশ বন্দ্যোপাধ্যায়, হুম। তারাই group ধারক theatre-এর, বাহক ছিলেন সেই সময়। তারাই আজ অব্দি শ্রেষ্ঠ প্রমাণিত। তাদেরকে আর কেউ টাচ করতে পারেননি। হুম। আর বিশ্বাস, আমার যা বিশ্বাস, কেউ পারবে না, কেউ পারবে না। তাহলে প্রফেশনাল থিয়েটার, সেখানে আহ, টিটোদাদেরকে দেখছি, মানে দীপঙ্কর হ্যাঁ। বাবুদেরকে দেখছি, আপনি রয়েছেন, আর কারা কারা সেই সময়? না, না, রবি ঘোষ, সবাই সবাই সন্তু বাবু, রবি ঘোষ, সন্তু মুখোপাধ্যায়, শুভেন্দু চ্যাটার্জি, তরুণ কুমার সত্য ব্যানার্জি, ভানুবাবু। চিন্ময় রায়, ভানু ব্যানার্জি, রবি হুম, ঘোষ, কে নয়, কে আচ্ছা। কালী ব্যানার্জি। মানে ওটা ওইখান থেকেই কি তাদের মেজর উপার্জনটা কি ওখান থেকে হতো না সিনেমা থেকে হতো? সিনেমা থেকেও হতো, তবে ওটা একটা, ওই যে বললাম না, একটা মাস মাইনের ব্যাপার ছিল তো। হুম। একটা স্টেডি, একটা স্ট্যান্ডিং ইনকামের একটা রাস্তা ওটা ছিল। তার মানে রোজগার তো ছিল, তার থেকে যেটা বড় কথা যে রেগুলার যে অভিনয়ের যে প্র্যাকটিসটা, তখন তো সিরিয়াল বলে মানে কিছু ছিল। শান দেওয়ার ব্যাপারটা ওখানেই একদম। হতো। তখন তো সিরিয়াল ছিল না, হুম, যে সিরিয়ালে আপনাকে রেগুলার অভিনয় করতে, সিরিয়ালে অভিনয় করতে করতেও তো একটা প্র্যাকটিস হয়ে যায়, হুম, হুম, প্র্যাকটিস অফ অ্যাক্টিং থাকে। হুম, তখন একটা সিনেমা, বছরে কটাই বা সিনেমা হতো তখন, বছরে 30টা ম্যাক্সিমাম অন দ্য ভেরি মাচ হায়ার হুম, সাইড। হুম, হুম, তো একজন ক্যারেক্টার অভিনেতা, তিনি যত বড় অভিনেতাই হন না কেন, হুম, তিনি এক সিনেমাতে কতদিন শুটিং করতে পারতেন, আমি নাম্বার অফ ওয়ার্কিং ডেজ বলছি। হুম, তো সেই জন্য সমস্ত অভিনেতা অভিনেত্রী তারা হুম। থিয়েটারে অভিনয় করতেন, মানে আচ্ছা, তখনকার দিনে শুনেছি নাকি, হিরোইন। শুনেছি নাকি সেই সময় সিনেমাটাও খুব, মানে সময় নিয়ে বানানো হতো। ১ বছর ধরে একটা সিনেমা বানানো হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তাই ওই তো। কখনো ১০ দিনের শিডিউল হচ্ছে, কখনো ৫ একদম। দিনের শিডিউল ৫ হচ্ছে। দিনের শিডিউল করে আবার বসে রইলো, বসে, আবার ৩ মাস পরে। হ্যাঁ, কারণ একটু স্ক্রিপ্টটা চেঞ্জ হলো বা আরেকটু কারণ এগোলো। তখন ওই যে স্ক্রিপ্টটা, ওইটাতে ম্যাক্সিমাম লোকে কনসেন্ট্রেট করতেন, মানে হুম, যারা মেকার, হুম, প্রডিউসার বলুন হুম। বা ডিরেক্টর, তারা মানে এখন যে কি মানে এই বলবো। ফরম্যাটটা কি, এই যে ইঁদুর দৌড়ের ফরম্যাটটা ১৬ দিনে শুট শেষ করতে হবে, কেউ কেউ আবার ৭ দিনেও করে দিল, আমার চোখের সামনে দেখলাম। তো এই যে সিনেমা শিল্পটাকে একটা সে মেশিনের মতো তৈরি করে দেওয়া, সেইখানেই কি আমাদের কিছু ল্যাক থেকে গেল, যে এই যে স্বর্ণযুগের সিনেমার সঙ্গে আমরা মেলাতে পারি না, বা সবার জন্য সিনেমা তৈরি হয় না? না, এটা কি হলো দেখুন, এর একটা রেশিও রয়েছে বলে আমার মনে হয়। আচ্ছা, কিরকম? ধরুন আপনি, এটা আমার নিজের হুম, অ্যাসেসমেন্ট, এটা হুম, কারোর সঙ্গে নাও মিলতে পারে। যে ছবিটা ১ বছর ধরে যখন তৈরি হলো, হুম, ধরুন একটা ছবির নাম সপ্তপদী। হুম, এই সপ্তপদী ছবিটা যখন তৈরি হয়েছিল, যেদিন সপ্তপদীর মহরত ছিল,
সেদিন উত্তম কুমারের বাবার হার্ট অ্যাটাক করেছিল। আচ্ছা। ইয়েস। এবং এই সপ্তপদী ছবিটা তৈরি হওয়ার সময় বার বাধা এসেছিল। সে সব বাধাগুলো আমি ক্যামেরায় বলতে পারবো না বিশেষ কারণে, কিন্তু ছবিটা না, আমাদের দর্শক কিন্তু একটু শুনতে না চাইবে। না শুনতে না, সেগুলো এতটাই ব্যক্তিগত, আচ্ছা। মানে সেটা এমন স্টলওয়ার্ডস যারা তাদের হ্যাঁ। নিয়ে কিছু বলাটা আমার হ্যাঁ, একটু আমার ঔদ্ধত্য, মানে মানে আমরা বিভিন্ন উত্তম কুমারকে নিচু করার না না মতো ছি 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 ছি, আমিও না। চাইবো না। মানে না, না, এটা না, নিচু না। আমারও এখনো হিরো। যেহেতু আমি অজয় করের একটা ছবিতে অভিনয় করবার সুযোগ পেয়েছিলাম, অজয় করের কাছ থেকে আমি সপ্তপদী সম্পর্কে অনেক গল্প শুনেছিলাম, আচ্ছা। আর যেগুলো ভীষণ ব্যক্তিগত। হুম, হুম, হুম। তো ধরুন এই ছবিটা এত বাধা পেতে পেতে ধরুন 1 বছর 1.5 বছর লেগেছিল ছবিটা শেষ হতে। হুম। এবার ছবিটা যখন তৈরি হয়ে রিলিজ হলো, সেই ছবিটা বাংলা মেইন স্ট্রিম সিনেমার একটা মাইলস্টোন হয়ে গেল। তো একদম। আচ্ছা, এবার আজকে আপনি 13 দিনে একটা ছবি শুরু হুম, করছেন, হুম। তৈরি করছেন। 13 দিনে আপনার ছবি তৈরি হয়ে গেল। আপনি হুম। খুব আনন্দে থাকলেন। ছবিটা যখন রিলিজ হলো, ছবিটা তখন 7 দিনও চলল না। কারণ Exactly. ছবিটা তৈরি হতে তো 1 বছর সময় নিলে একটা ছবিতে হুম। যে যত্ন থাকে, হুম। সেটা তো 13 দিনে হয় না। এটা হতে পারে না কোনোদিন। এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনই আপনি মেলাতে পারবেন না। ওই জন্য যত তাড়াতাড়ি সিনেমা তৈরি হচ্ছে, তত তাড়াতাড়ি হল থেকে সেই ছবিগুলো উঠেও যাচ্ছে। সেই গান, সেই স্ক্রিপ্ট, সেই একেকটা সিকোয়েন্স তৈরি হওয়া। এখন অনেক কথা রয়েছে, ওটিটি এসে গেছে, হুম। লোকে হলে যায় না। সব সত্যি। হুম। সব সত্যির কিন্তু মধ্যে বড় স্ক্রিন তো বড় স্ক্রিন দাদা। 100 বার আমি কখনো সেই ফিলটা পাবো? না, পাবেন না তো। পাবেন না, কিন্তু আপনাকে বড় স্ক্রিনে দর্শককে টানতে গেলে সেরকম একটা প্রোডাক্ট তৈরি করতে হবে তো। আপনি ভাবতে পারেন আজ থেকে ৩-৪ মাস আগে ল্যাক অফ প্রোডাক্টের জন্যে, ল্যাক অফ সাপ্লাই এর জন্য ২ টো সিনেমা ১৫-২০ দিন বন্ধ ছিল। রাইট? আমরা খবর করেছি। হ্যাঁ, এবং কেন বন্ধ ছিল? যে কোনো রেডি মেটেরিয়াল নেই, মানে কোনো ছবি নেই। হুম। কোথায় গিয়ে দাঁড়িয়েছে সিনেমা শিল্পটা আপনি ভাবতে পারছেন? যে ল্যাক অফ প্রোডাক্ট এর জন্যে সিনেমা হাউস বন্ধ রাখতে হয়েছিল। আর ওদিকে কম ছবি হতো। কিন্তু একেকটা ছবি বা একেকটা সিনেমা মানে ১০০ দিন পার করা তো কোনো ব্যাপারই না। আপনি বছর কি ঘুরে ২ বলছেন? বছর ৩ বছর ধরে চলেছে। ছবি রিলিজ হতো তো, মানে খুব বড় প্রোডাকশন হাউস, খুব যাদের পয়সা রয়েছে তাদের ১২ টা প্রিন্ট হতো। হুম। ১২ টা প্রিন্ট হতো। বুঝতে পেরেছেন? একদম। আমার নিজের বিশ্বাস যে দর্শক আস্থা হারিয়ে ফেলেছে। মানে গার্বেজ দেখতে দর্শক আস্থা হারিয়ে ফেলেছে যে না, যাবো না, ওটা ভালো। আগে থেকেই ধরে নিচ্ছে যে ওটা ভালো হবে না। ঠিক। তারপর এখন আরেকটা সমস্যা হয় যে এই যে ফেসবুক হওয়ার পরে এই রিলিজের দিন একটা করে বড় কেক নিয়ে এসে প্রচুর সেলিব্রিটি অ্যাক্টরসদের ইনভাইট করে একটা হল বুক করে হুম। সেই সিনেমা দেখানো, তার প্রচার, ওই যে তারা এসছে প্রচার হলো, হই হচ্ছে। হ্যাঁ, এখন দর্শক এইগুলোও ধরে ফেলেছে যে এটা একটা শো এর খেলা। মানে এটা একটা মেকি। একটা শোতে এই খেলাটা চলছে। হুম। এই হিরো হিরোইন জামা কাপড় হুম। ভালো পরে পাউডার টাউডার মেখে আসবে, এসে কেক কাটবে, কেক কেটে সিনেমা টিনেমা দেখা হবে, কত বাইট নেবে, সবাই কিরকম দারুণ দারুণ, কেউ বলবে না খারাপ হুম। বলে তারা বাড়ি চলে যাবে। এবং পরের দিন থেকেই, মানে শনিবার থেকেই আপনি যদি বুক মাই শো খোলেন তাহলে দেখতে পারবেন যে কি ধরা, সে ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে বলছি। এটা তো নিজেদের অ্যানালিসিস করবার টাইম এসে গেছে। এরপরে এমন হবে যে সত্যি আর ছবি রিলিজ হবে না, মানে যদি এই ফ্লোটা বেশি দিন। তারপরে এই যে সিঙ্গেল স্ক্রিন গুলো যেগুলো অর্থ উপার্জনের একটা ভালো জায়গা ছিল, মেইন জায়গা ছিল, সেগুলোই তো আর নেই। নেই তো, গ্রাম নেই। গঞ্জ শহরতলির সিঙ্গেল স্ক্রিন সব উধাও। না, তার কারণটা হচ্ছে এই যে সিঙ্গেল স্ক্রিনে গ্রামে গঞ্জে, আমি নাম করেই বলছি, এই যে স্বপন সাহা, অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, এরা যে ধরনের ছবি বানাতেন এবং এদের যে নাম্বার অফ অডিয়েন্স ছিল সেটা তো লাখো এবং তার বেনিফিট তো আমরা পেয়েছি, ইভেন আমি পেয়েছি। এক্স্যাক্টলি। আজকে এই যে আপনি আমার ইন্টারভিউটা নিচ্ছেন, সেটা তো ওই ঘটনাগুলোর জন্য। ঠিক। তো আপনি ভাবুন যে আজকে যে ছেলেটা সিনেমাতে জয়েন করছে, অভিনয় করবার জন্য স্বপ্ন নিয়ে আসছে, সে তো অডিয়েন্সের কাছে রিচ করতেই পারছে না। রিচটা কোথা থেকে করবে? তার যে সিনেমাটা রিলিজ হলো, কটা মাল্টিপ্লেক্সে একটা করে শো পেলো কি দুটো করে শো পেলো, 1 সপ্তাহে উঠে যাচ্ছে, এরকম আমি আপনাকে ঝুড়ি ছবির নাম বলে দিতে পারি
একদম। তো এই যে নিউ কামার ছেলে মেয়েগুলো আসছে, এরা তো হুম। অডিয়েন্স অব্দি রিচ করতেই পারছে না। না, আমাদের সেই সময় আমাদের এই শহরের কিছু মানুষ এই সিনেমাগুলোকে মানে স্বপন সাহা থেকে শুরু করে প্রভাত রায়ের এই যে সিনেমাগুলোকে মেলোড্রামা হ্যান ত্যান বলে খুব ক্রিটিসিজম করতে না না, লাগলো। ক্রিটিসিজম করে লাভ নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে আমরা ব্যবসা করতে পারছি কিনা সেটা দেখা, একদম। আর ওই মানুষগুলোর সঙ্গে কানেক্ট করতে পারছে কিনা সিনেমাটা একদম। সেটা দেখা। আমি হুম। আমি মানে ঝুড়ি ঝুড়ি এরকম প্রডিউসার দেখেছি, আপনাকে বলছি। আহ, তখন ধরুন খুব বড় বাজেটের ছবি যদি হতো তাহলে সেটা 30-35 লাখ টাকা, খুব আচ্ছা, বড় তার বাজেট। তার মধ্যেই হয়ে যেত। হ্যাঁ, তার আচ্ছা। মধ্যেই আপনি ক্লাস 1 হিরো হিরোইন পেয়ে যাচ্ছেন, ভালো ভালো আর্টিস্ট হুম, পেয়ে যাচ্ছেন, হুম। কালারের ছবি হচ্ছে। মানে এটা মোটামুটি এটা কোন সময়টাকে বলছেন? ৮০ দশক না ৮২? না, মানে না ৮০ না না দশকের না না সময় তো না, তখনও আপনারা মানে তখন ও তো উত্তম বাবুদের উত্তম বাবু হ্যাঁ, না, এটা আমি বলছি ধরুন 90s শেষের দিকটা। 2000 এই হুম, সময়টাতে হুম, বলছি। হুম, মানে একজন প্রডিউসার যদি 30 লক্ষ টাকা দিয়ে একটা ছবি বানাতেন, হুম, সেই প্রডিউসারটা কিছু না হলেও 50 লক্ষ টাকা তার কালেকশন ছিল, অর্থাৎ সে লোকটা 20 লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরতেন। হুম, আজকের একটা ছবির মিনিমাম কস্ট আপনি 2 কোটি টাকার নিচে একটা ছবি বানাতেই পারবেন, মানে হুম, অ্যাভারেজ বাংলা ছবি আমি আপনাকে বলছি। হুম। কিন্তু 1 কোটি টাকা তুলতে জীবন বেরিয়ে যাচ্ছে, সেটা কেউ স্বীকার করুক না করুক সত্যি। আপনি যে কোনো ছবি, মানে একটা দুটোই যে বললাম এই বছরে 3টে ছবি। কিন্তু এই মুহূর্তে আমাদের সিনেমা শিল্পের আরো উন্নতি হওয়ার প্রয়োজন ছিল। তার কারণটা একটা বললে দিই। তখন শুধু হলের কালেকশনের কথা বলছেন উনি। এখন আমরা স্যাটেলাইট স্যাটেলাইট রাইট রয়েছে, বিক্রি করতে পারি, ওটিটি তে ওটিটি হ্যাঁ। ফরম্যাটে বিক্রি করতে পারি। এগুলো আরো আলাদাভাবে আমাদের উপার্জনের জায়গা। না না, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে একটা গোলমাল আছে। আচ্ছা, কিরকম একটু জানি? গোলমালটা হচ্ছে যে আপনার ছবি যদি সাকসেসফুল না হয়, হুম, তাহলে তো আপনি ওটিটির প্রাইসটাও সেইভাবে আপনার উঠবে না, হুম। মানে ওই প্যারামিটারে ও আসবে না আরকি। আসবে না। আপনাকে হুম, বাই এনি মিনস সিনেমাটা ভালো বানাতে হবে, সিনেমাটা লোকের ভালো লাগাতে হবে। হুম। সিনেমাটা লোকের যদি ভালো লাগে তখন আপনি সেই রেশিওতে ওটিটি প্রাইসটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। হুম। এইটাই কিন্তু অঙ্ক, এগুলো দর্শকরা জানেন না, এইটাই অঙ্ক। আচ্ছা, এই জায়গাটা আমাদের আরেকটা প্রশ্ন। এই যে ওটিটি বলছি, ওভার দ্য টপ, এই ওটিটি কি সত্যি আমাদের বাংলায় সেই জায়গা করতে পেরেছে? আমি তো এখনো একটাও বাংলা ওটিটিকে সেভাবে দেখি না। একেবারে খুব জনমানসের কাছে খুব জনপ্রিয় হয়ে গেছে। না, যেটা হিন্দিতে হয়েছে হ্যাঁ, বা অন্য যেগুলো না, রয়েছে। বাংলাতে হইচই ডেফিনেটলি খুব জনপ্রিয়। না, তার নিয়েও তো অনেক রকমের হয় যে ও এক ক্যাটেগরিরই সিরিজ বানায়। না, সেটা হুম, হতে পারে, হুম, থ্রিলার বেশি বানাই। হুম। থ্রিলার, দেখুন থ্রিলারটা এখন চলছেই। হ্যাঁ, আচ্ছা। থ্রিলার এখন চলছে। এখন বিভিন্ন ধরনের থ্রিলার, হুম, সেটা বিভিন্ন ধরনের কি বলবো? আপনি সাউথ ইন্ডিয়ান ছবি বলুন, বম্বে ছবি বলুন বা কলকাতার ছবি বলুন, থ্রিলার দেখতেও ভালো না। যেমন আমি নিজে থ্রিলার দেখতে মানছি, ভালোবাসি। কিন্তু কত ছবি আমরা ছোটবেলায় আমাদের ছোটদের ছবি আসতো। আজ ছোটদের ছবি কোথায়? না, ছোটদের ছবি না, নেই। না, না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাই না? কোনো ছোটদের ছবি নেই, কোনো ভালো রোমান্টিক ছবি নেই, ভালো একটা কমেডি ছবি নেই। আপনি বলুন তো, একটা বসন্ত বিলাপ, একটা রাগ অনুরাগ, একটা ভ্রান্তি বিলাস, আমি হুম। কমেডির ছবি বলছি। আজকে কিন্তু একটা শিল্পীর অভাব নেই। তাবড়, তাবড় শিল্পীরা আছেন। হয়তো ওই ডেফিনিটলি আমি হ্যাঁ। এখনকার দিনে আমি তো বলছি, আপনি যদি সত্যি, সত্যি বলুন তো, আমি কাউকে ছোট করছি না। মানে ধরুন খরাজ মুখার্জি, ওইরকম একটা অভিনেতা জন্মায়, আপনি বলুন তো, কি অভিনেতা একজন! কি আপনি কমেডি বলছেন, কমেডি বলুন, তাকে একটা সিরিয়াস রোল বলুন, একটা নেগেটিভ রোল, মানে একটা নাম হুম, বলছি, হুম, এরকম হুম, ঝুড়ি, ঝুড়ি, মানে আমাদের কলকাতাতে হুম। আমি নাম করে বলে দিতে পারি। ধরুন শাশ্বত চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, খরাজ মুখার্জি, কত বলবো? হুম। তারা কার থেকে কম অভিনেতা আপনি বলুন তো? আপনি কি কম? না, না, আমি কিছু না। আমি এদের তুলনায় কিছু না। আপনি তো আমি এদের একটা তুলনায় কিছু না। যুগের ধারক বাহক না, 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 হয়েছিলেন। আমি কিছু হতে না। পারে আপনি ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। আমি কিচ্ছু কিন্তু না। আমি নিজেই এদের অভিনয়ের ভক্ত, এবং এদের অভিনয় করে যখন আমি বিস্ময়ে তাকিয়ে থাকি যে এরা কি করে এত ভালো অভিনয় করে। সত্যি, সত্যিই তাকিয়ে থাকি। আমার বলতে কোনো অসুবিধা নেই। ভালো জিনিসকে ভালো বললে মানুষ ছোট হয়ে যায় না। ওই যে প্রথমেই আপনাকে বললাম না যে আমার মনের দরজাটা খোলা। হুম, ইটস অ্যান ওপেন ডায়েরি। আপনি পড়ুন, পড়ে আপনার ভালো লাগলে আপনি আমার কাছে থাকবেন। হুম। ভালো না লাগলে আমার দরজা খোলা আছে, আপনি চলে যাবেন। আমি নিজেকে বদলাতে পারব না। বুঝতে পেরেছেন? আপনি ভাবতে পারেন যে
বাংলা মেইন স্ট্রিম সিনেমা আমি এমন ডিরেক্টর ফেস করেছি, আমি তার ছবিতে অভিনয় করেছি, যিনি নিজে অবাঙালি, তিনি বাংলা বলতে জানেন না, বাংলা পড়তে জানেন না, বাংলা লিখতে জানেন না, বাংলা ভাষায় কথা বলতে জানেন না। কার কথা বলছেন? নামটা আর বললাম না। এই এহেন একজন ডিরেক্টর, সে একটা সময় বাংলা ইন্ডাস্ট্রির নাকি মেইন স্ট্রিম সিনেমার ধারক বাহক হয়েছিলেন। আমি প্রথম সেদিন তার একটা ছবিতে অভিনয় করতে গিয়েছিলাম। আমি বাড়িতে এসে সেদিন বলেছিলাম আমার বাড়িতে যে বাংলা মেইন স্ট্রিম সিনেমার কবরের লাস্ট পেরেকটা আজকে পোঁতা হয়ে গেল। অ্যান্ড হি বিকেম ভেরি সাকসেসফুল প্রডিউসারদের তোল্লাইতে সে সাকসেসফুল হলো। মানে আজ আর সে এক্সিস্টই করে না, করার কথাও নয়। যেখানে অরবিন্দ মুখার্জির মতো যে নিশিবদ্ধ বানিয়েছিল, মৌচাক বানিয়েছিল, ধন্যী মেয়ে বানিয়েছিল, তপন সিনহা যিনি গল্প হলেও সত্যি বানিয়েছিল, কত ছবি বলবো, আপনার পডকাস্ট লম্বা হয়ে যাবে। তো আমি মেইন স্ট্রিম সিনেমা বলছি, আমি আর্ট ফিল্মে যাচ্ছি না। মেইন স্ট্রিম সিনেমা যে তরুণ মজুমদার, তপন সিনহা, এরা যে সাম্রাজ্যটা তৈরি করে দিয়ে গেছিল, সেই সাম্রাজ্যতে পরবর্তী ডাইনেস্টি এলো, এমন একজন মানুষ যে বাংলা পড়তে লিখতে বলতে জানে না, সে নাকি ধারক বারক হয়ে যাবে। সেটা কোন সালের ঘটনা বলছেন? কোন সাল? মানে আমি আজকে দর্শকদের 2026 যদি হয়, আপনি পিছিয়ে যান 15-20 বছর আগে ম্যাক্সিমাম। সেটাই হওয়া উচিত, বুঝতে পেরেছেন? এবং আমি তার আচ্ছা এই জায়গায় অনেকগুলো ছবিতে অভিনয় করে বলছি, কিন্তু আমি না করে বলছি, বুঝতে পেরেছি, আমি বুঝতে পারছি। আচ্ছা এটাও তো একটা বড় রিজন হলো, মানে আমরা আলোচনা করি মাঝে মাঝে, সেটা হচ্ছে যে এই যে রিমেক, এই যে সাউথের ছবিকে রিমেক করে নেওয়া, সর্বনাশ হয়ে গেল। এই যে আমাদের যে নিজস্বতাটা, আমাদের যে সাহিত্য চর্চার উপরে ভিত্তি করে এই সিনেমা ইন্ডাস্ট্রিটা এগিয়েছিল এবং বম্বে থেকে শুরু করে সবাই আমাদেরকে ফলো করতো, সেই জায়গাটাতে কোথাও ধাক্কা খেলো, আপনিও মানছেন তাহলে, মানে এই রিমেকটা? তার কারণ হচ্ছে, দেখুন, একজন দর্শক যখন দেখতে গেল একটা সিনেমা, তখন সেই সিনেমাটাকে দেখতে গিয়ে দেখলো যে যে বাড়িটা দেখানো হচ্ছে, সেই বাড়ির সিঁড়িগুলো স্টিলের, মানে স্টিলের রড দিয়ে, বাড়ির দেওয়ালটা ভায়োলেট কালারের, বাড়ির আরেকটা দেওয়াল ডিপ ইয়েলো, মানে যেগুলো আমাদের বাঙালি বাড়ির সঙ্গে মেলেই না। যে ডাইনিং টেবিলটা দেখাচ্ছে সেটা একটা বিচিত্র ধরনের তার ডিজাইন। সে তো দেখেনি, তার বাঙালিদের বাড়িতে ওটা আছে, মানে এখানে না সে বাংলা ছবিতে আজীবন এটা দেখে এসেছে। মানে এখানে ফ্রেম টু ফ্রেম কপি করা হলো। ফ্রেম টু, আমি নিজে চোখে দেখেছি, আমি তার ছবিতে, আমি যার কথা বললাম, আমি নিজে চোখে দেখেছি। সে বারুইপুর রাজবাড়িতে আমরা শুটিং করছিলাম, সেখানে অনেক ঘর আছে, কোনো একটা ঘরে সেখানে তখন VHS ক্যাসেট ছিল, সেই ক্যাসেটে চালিয়ে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা শর্ট কপি করছে। হ্যাঁ, ইয়েস, আমি তার সাক্ষী। কিন্তু আপনাকেও বাধ্য হতে হচ্ছে ওই অভিনয়টাও করতে, পেটের দায়। হ্যাঁ, পেটের দায়। শুধু তাই না, তার মাথায় এমন এক প্রডিউসারের হাত রয়েছে, তিনি নাকি বাংলা ইন্ডাস্ট্রির, যাই হোক। তো আমি বুঝতে পারছি যে যেগুলো যেখান থেকে কপিটা করছে, সেই কালচারটা আমাদের এই বাংলা কালচারের সঙ্গে যাবেই না। কখনো কি এরকম মনে হয়েছে যে এই সিনেমা শিল্পের এই জায়গায় আসার আরেকটা বড় মূল কারণ আমাদের বাংলা সিরিয়াল জগৎ? দেখুন, এটার কতগুলো সত্যতা রয়েছে। কিরকম? আজকে যদি টেলিভিশন ইন্ডাস্ট্রিটা না থাকতো, অর্থাৎ এই মেগা সিরিয়াল ইন্ডাস্ট্রিটা, যেমন 30-35টা মেগা সিরিয়াল হয়, তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি যে এই সমস্ত স্টুডিওতে তালা পড়ে যেত। না, এটা তো আমি একদম আপনার সঙ্গে একমত, কারণ একটা বহু সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে টিভি সিরিয়ালের মাধ্যমে, এটা একদম মানে কেউ অস্বীকার করতে পারবে না। দর্শক সিনেমা হলে না গিয়ে ঘরের মধ্যে বসে এন্টারটেইন হতে শুরু করলো। রাইট। আমার প্রথম হচ্ছে যে কেন দর্শক সিনেমা হলে গেল না, কেন এন্টারটেইন ঘরের মধ্যে হচ্ছে, ওটা কিন্তু সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা হচ্ছে দর্শক কেন সিনেমা হল বিমুখ হলো। যদি আপনি উত্তম কুমার সুচিত্রা সেনের কোনো ছবি আপনি যদি চালান, আপনি ছবিটা কিন্তু মাঝপথে বন্ধ করতে পারবেন না, একদমই না। তাই তো? কি অদ্ভুত ব্যাপার, কতবার করে সিনেমাটা দেখার পরেও মনে হয় এই সিনটা আসছে, আবার বসে থাকি। অর্থাৎ কি না, যে দর্শক
অনেকগুলো কারণে সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিল। কারণ সিনেমা হলে গিয়ে ওই যে বললাম যে প্রোডাক্টগুলো দেখছে সেই প্রোডাক্টগুলোর সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে পারছে না। উত্তম কুমার একটা ধুতি আর পাঞ্জাবি পরে এসে দাঁড়াতো, তখন তাকে মনে হতো সেই লোকটা আমার পাশের বাড়ির লোক। এবং কি কত তার আগে তো আইডেন্টিফাই করবে দর্শক, হুম। দর্শক মনে করবে এই সিনেমার যে গল্পটা বলছে এই গল্পটা আমার গল্প বা আমার পরিবারের গল্প বা আমার পাশের বাড়ির পরিবারের গল্প। সেই গল্পগুলো এবং মেকিং গুলো পরিবারের গল্প থেকে বেরিয়ে চলে গেল। আমি আপনাকে বলছি এই যে সাউথ ইন্ডিয়ান ছবিতে আমি অনেক দেখি, আমি আপনাকে হলফ করে বলতে পারি সাউথ ইন্ডিয়ান ছবির যে মেকিংটা হয় তারা কিন্তু তাদের কালচার তাদের রুচি থেকে এক সুতো বেরোয়নি। সাউথ ইন্ডিয়ার ছবির একটা বিশাল ধরুন একটা ছবিতে একজন হিরো, একটা হিম্যান, সে কিন্তু জামাটা এখানে বেঁধে লুঙ্গিটা এত দূর তুলে সারা ছবিতে পাঠ করছে। এক্স্যাক্টলি তার কিন্তু ফেডেড জিন্সটা লাগছে না, কারণ সাউথ ইন্ডিয়ানের দর্শক ওটা বিশ্বাসই করবে না। বা হয়তো কোন একটা গানের সিকোয়েন্সে একটু লার্জার দ্যান লাইফ লাগানোর জন্য হয়তো একটা কিছু পড়লো, কিন্তু ও ওর নিজস্বতাটাকে বজায় রাখছে। অজস্র ছবি রয়েছে যেগুলো সাউথ ইন্ডিয়ান বিদেশে তারা শুটিং করে না, তারা তাদের লোকেশনেই শুটিং করে এবং তাদের লোকেশনেরই গল্প বলে, রূপকথার গল্প বলে। ধরুন বাহুবলী রূপকথার গল্প, বাহুবলী তো রূপকথার গল্প, একদম একদম। কিন্তু তার বলার স্টাইলটা, মেকিং এর স্টাইলটার মধ্যে একেবারে ওদের যা কালচার, ওদের যে রুচি, সেই রুচিটার থেকে ওরা কোনো দিন বেরিয়ে আপনি ওদেরকে দিয়ে সেই সিনেমা বানাতেই পারেন। আমার এমন অভিজ্ঞতা হয়েছে, আমি এক সময় একদিন হায়দ্রাবাদে শুটিং করছিলাম, সেদিন আমি শহরে ছিলাম হায়দ্রাবাদে, মানে রামোজি ফিল্ম সিটি। সেই দিন রজনীকান্তের কোনো একটা ছবি রিলিজ হয়েছিল। আমার চোখ খুলে গিয়েছিল যে একটা মানুষের পপুলারিটি কি হতে পারে। আপনি বিশ্বাস করবেন না, যতগুলো সাউথ ইন্ডিয়ান চ্যানেল ছিল, টিভি চ্যানেল, সেই সমস্ত চ্যানেলে সেই দিন অন্য কোনো নিউজ দেখানো হয়নি। ইয়েস, কোনো ন্যাশনাল নিউজ দেখানো হয়নি। শুধু রজনীকান্তের ছবি যেখানে যেখানে রিলিজ হয়েছে সেই সব হলে সেখানকার অভিফ্যান গিয়ে দাঁড়িয়ে শুধু ওই ক্রাউডকে কভার করছে। মানে আপনাকে কি বলবো, আকাশ ছোঁয়া তার কাট আউট, এবং সেখানে সিঁড়ি লাগিয়ে দিয়েছে সেই মালা দেওয়া এবং দুধ ঢালবে। আচ্ছা, সেই সিঁড়ি দিয়ে লাইন, মানে যতদূর আপনার চোখ যাবে লাইন রয়েছে, সেই লাইন এগোচ্ছে, একটা করে লোক উঠছে, উঠে দুধ ঢালছে, মালা পরাচ্ছে। কি হবে এই লেভেলের পপুলারিটি। তার কারণ হচ্ছে কি, রজনীকান্ত কিন্তু সেই ছবিতে ওই লুঙ্গি পরে করে ওই সিগারেট এরকম করছে না, কায়দাকরণ করছে, সেই করছে, কারণ উনি জানেন যে ওইটাই দর্শক চাইছে। উনি কিন্তু মিস্টার বচ্চনকে কপি করতেই যাবেন না। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্যই একটা, যে কপি তুমি যেখানে করতে যাবে সেখানে তুমি তোমার সয়েল থেকে দূরে সরে যাবে, এবং সয়েল থেকে তুমি দূরে সরে যাও মানে দর্শক তোমার থেকে দূরে সরে যাবে। এই যে সিরিয়ালগুলো এত পপুলার কেন বলুন তো? সিরিয়ালগুলোর মধ্যে নিশ্চয়ই মানুষ কতগুলো নিজের বাড়ির গন্ধ পায়, নিজের বাড়ির কুটকাচালি, নিজের বাড়ির ঝগড়া, ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ, বাবা মা, সেটা কি খুব বড্ড বেশি বাড়াবাড়ি? বাড়াবাড়ি তো নিশ্চয়ই হচ্ছে, বাড়াবাড়ি তো 100 বার হচ্ছে, কিন্তু এটা তো ঘটে আমাদের জীবনে। না, সেটা ঘটে, আমাদের জীবনে ঘটে, আজও ঘটে। হ্যাঁ, সেটা আমরা ওইটা আইডেন্টিফাই করতে পারি। আমার বক্তব্য ওই জায়গায় আইডেন্টিফাই করছে, খারাপ জিনিস আইডেন্টিফাই করছে। ঝগড়াটা তো ভালো জিনিস নয়, ভাই ভাই সম্পর্ক নেই, সেটা ভালো জিনিস নয়, কিন্তু সেটা তার বাড়িতে ঘটছে, সে সিরিয়ালটা দেখতে গিয়ে দেখছে, সে রিলেট করতে পারছে। না, এখানে সাউথের ছবির কথা বললেন দাদা, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। সাউথের ছবির নিজস্বতা বজায় রেখে ওরা এগিয়ে যাচ্ছে, ওরা আরেকটা জিনিস খুব ভালো করে করছে। কি বলুন? এত ডিসিপ্লিন ওয়েতে ওরা, ছটায় কল, মানে আমি ছটায় ক্যামেরা অন হয়। আমি সাউথে শুটিং করেছি, আপনি বিশ্বাস করুন, 9টায় কল টাইম, 9টার সময় আপনি ফ্লোরে গিয়ে দেখবেন প্রত্যেকটা টেকনিশিয়ান সেখানে দাঁড়িয়ে, 1টা থেকে 2টো হচ্ছে ওদের লাঞ্চ ব্রেক। আমি দেখেছি 1টার সময় আলো নিভিয়ে দিল, চলে গেল, খাওয়া দাওয়া করলো, 2টোর সময় এসে ফ্লোরে দাঁড়িয়ে রয়েছে। তা এটা কি কোথাও অভাব বোধ করেন আমাদের এখানে? 100 বার করি। এই ডিসিপ্লিনটা আমরা হারিয়ে ফেলেছি। ইভেন আমি আপনাকে বলছি, আমি এটা উড়িষ্যাতেও পেয়েছি। মানে সিনেমা শিল্প জগৎ, আমি জানি না এটাকে ইন্ডাস্ট্রি বলাটা সঠিক হবে কিনা, কারণ ইন্ডাস্ট্রিটা মনে হয় না গড়ে উঠতে পেরেছে। এটা ইন্ডাস্ট্রি নয়, এটা একটা ডেলি ট্রেড বলা যায়। হ্যাঁ, ডেলি ইন্ডাস্ট্রি ভাষা। তো এই যে ডেলি ট্রেডটাকে বাঁচানো যাবে?
সরকার পরিবর্তন হয়েছে আমি মানছি, অনেকে অনেক কিছু আশার কথা বলবে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে। বাঁচানো যাবে? এই সোশ্যাল মিডিয়ার দাপট এখন, দেখুন, তারপরে এই ইনফ্রাস্ট্রাকচারকে আবার রেডি করা, ওই কতগুলো ফ্লোর থাকলে তো হবে না। না, না, আপনাকে ইনভেস্টর আনতে হবে, আবার সেই দক্ষ শ্রমিক তৈরি করতে হবে, কলাকুশলী তৈরি করতে হবে, শুধু আর্টিস্ট থাকলে তো হবে না। এবং আর্টিস্টরাও আমি দেখেছি এই মুহূর্তে কিন্তু খুব চর্চার মধ্যে থাকে বলে আমার মনে হয় না। যে আগের যে সময়টার কথা আপনারা বলেছেন, একাধারে আপনারা প্রফেশনাল থিয়েটার করছেন, আবার এসে সিনেমা করছেন, মানে একটা কারণটা কি জানেন, আমাদের না আর কোনো সেকেন্ড লাইন অফ ডিফেন্স ছিল না। হুম, অন্তত আমার ক্ষেত্রে আমি বলছি আমার ছিল না। আমি এই প্রফেশনে এসেছিলাম এবং আমি বুঝতে পেরেছিলাম যে আমার যেটুকু করবার, হুম, যা করবার আমাকে এখান থেকেই করতে হবে। আমার কোনো সেকেন্ড লাইন অফ ডিফেন্স ছিল না। হুম, আমি কখনো আমি ব্যবসা করতে জানি না। হুম। মানে জানি না মানে আমি পারি না। মানে আপনি ভাবেননি কখনো যে আমি আপনার আমার নেই এর ওটা। বাইরে কিছু করতে পারবেন, এটা ভাবেনই নি? আমার নেই ওটা। ভাবিনি মানে হুম। আমার নেই। আচ্ছা, আপনি যদি আমাকে বলেন যে এই মোবাইল ফোনটা কাউকে গিয়ে বিক্রি করে আসুন, আমি বিক্রি করতে পারবো না। আচ্ছা। হ্যাঁ, আমার পাওয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন নেই। সেটা তো আমার ড্রব্যাক, আমার হুম, অক্ষমতা সেটা। আমাদের সিনেমা বা থিয়েটার ছাড়া আমাদের এক্সট্রা রোজগারটা কি ছিল? আমাদের স্টেজ শো ছিল একটা। আমরা হুম, যারা একটু গান বাজনা হুম। ভালোবাসতাম, মানে যেটাকে তো মাচা শো বলা বাচা হতো শো পরে। বলা হয়। সেইখানে তখন একটা একটা হুম, টাইম এসেছিল যে সিনেমার পরিচিত অভিনেতা অভিনেত্রীদের ফাংশনে নিয়ে গেলে কিছু নাকি বেশি দর্শক আসে। হুম, আমাদেরকে অর্থের বিনিময়ে সেখানে নিয়ে যাওয়া হতো। একদম। আমরা যেতাম, পয়সা পেতাম, হুম। কাজ করতাম। সেটাও তো পার্ট অফ মানে এই ইন্ডাস্ট্রিরই। আওয়ার প্রফেশন। এবং এই যে যন্ত্রটি, এই মোবাইল ফোন, হুম, এটা একেবারে সর্বনাশ করে দিয়েছে। মানে সর্বনাশ করেছে মানে কি, আমার এমন অভিজ্ঞতা হয়েছে আপনি বুঝবেন না। সাজেশন প্রেফারেন্স শর্ট দিচ্ছি। হুম, আমি প্রেফারেন্সে আমার অপোজিটে কোনো একজন অভিনেত্রী, তিনি হুম, সাজেশনে দাঁড়িয়ে রয়েছেন আমার ডায়লগ। হুম, ক্যামেরা যখন দেখছে, ক্যামেরা আমাকে দেখছে, তার মাথাটা দেখছে। হুম, হুম, হুম। আমি যখন ডায়লগ বলছি সিরিয়াস সিন, হুম। তখন আমি দেখছি সে মুখটা নিচু করে তার মোবাইল ফোনটা খুলে সে স্যার স্ক্রল করছে কোথায় কোন শাড়ি কিনবে কি নাকি লিপস্টিক কিনবে, ওই ওয়েবসাইটে গিয়ে শর্টটা চলছে তখন। আপনার কনসেনট্রেশন তো বয়ে অন্য। গেল তার বয়ে গেল তো। কারণ সে জানে যে দিনের শেষে ওই টাকাটাও পেয়ে যাবে। কি এটা বলছেন? আমার অভিজ্ঞতা হয়েছে এবং সেটা কিন্তু আমাকে মুখ বুজে মেনে নিতে হয়েছে। আদারওয়াইজ আমি সারভাইভ করতে পারবো না আজকের জেনারেশনের সঙ্গে। আমি আপনাকে একটা ইনসিডেন্ট বলছি, আপনি বুঝতে পারবেন। আমরা তখন দাদার কীর্তি শুটিং করছি শিমুলতলা স্টেশনে। দুটো চেয়ারে আমি আর একটাই বসে রয়েছে, একটাই অনুপ কুমার বসে রয়েছেন। তা ডিরেক্টর তরুণ মজুমদার শুটিং করছেন, দৌড়দৌড়ি করছেন। হঠাৎ দেখি তরুণ মজুমদার আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাদের দিকে এগিয়ে আসছেন। হুম, যে মুহূর্তে এগিয়ে আসছেন, অনুপ কুমার আমার পাশে বসেছিলেন, আমাকে আস্তে করে বললেন যে চেয়ার থেকে উঠে দাঁড়াও। আচ্ছা। আমি একটা এক্সাম্পল হুম, দিচ্ছি, হুম, হুম, চেয়ার থেকে উঠে দাঁড়াও। হুম, উনি যে আমাকে বললেন সেটা তরুণ মজুমদার শুনতে পেলেন না, কিন্তু একমাত্র হুম, আমি শুনতে পেলাম। আমি হুম, টক করে উঠে দাঁড়ালাম হুম। এবং আমি শিখলাম যখন কোনো সিনিয়র ডিরেক্টর, সম্মানীয় ব্যক্তি এলে চেয়ার থেকে উঠে দাঁড়াতে হয়। আমি কিন্তু শিখলাম। আমি ওটা শিখেই এসছিলাম। বাড়ি থেকে। কিন্তু আমার চারপাশে আরো এমন অনেক মানুষ ছিল যারা আমাকে শেখাতো। আর আমার শেখার আগ্রহটুকু ছিল। আজকে শেখানোরও লোক নেই, আর যে শিখবে তার আগ্রহ এই নেই। ডিরেক্টরের কথা বললেন, হ্যাঁ, ডিরেক্টরদের কোনো সম্মানই তো নেই। ডিরেক্টরের কোনো সম্মান নেই। কারণ সিরিয়ালে আমরা গিয়ে দেখি না, না, তাদেরকে এপিসোড ডিরেক্টর বলা হয়, তাদের কোনো সম্মানই নেই। তাদের কোনো সে নেই। সম্মান তো ছেড়ে দিন। তাদের কোনো সে নেই। আপনি জানেন কোনো অভিনেতা অভিনেত্রী কোনো ডিরেক্টরকে রেসপেক্ট করে না। এই তো। আমাদের সময়ে আমি আপনাকে বলছি, ঘাড় ধরে বার করে দিত যদি কোনো ডিরেক্টরকে অসম্মান করেছে কোনো আর্টিস্ট। ঘাড় ধরে জাস্ট ঘেঁটি ধরে বার করে দিত। কোনো আর্টিস্টের ক্ষমতা ছিল না কোনো ডিরেক্টরকে অসম্মান করার। এখনকার জেনারেশনে কোনো অভিনেতা অভিনেত্রী, আমি অন ক্যামেরা বলছি, কোনো ডিরেক্টরকে পাত্তাই দেয় না। কারণ সে জানে ডিরেক্টরের কোনো ভ্যালুই নেই, ডিরেক্টরের কোনো সে নেই অন ফ্লোর। তাহলে এটা ভয়ঙ্কর শিল্পকলাটা তো একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের মুখে তাহলে। ভীষণ কঠিন অবস্থা। এই ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই যে দাদার কীর্তির কথা বললেন, এটা কালজয়ী সিনেমা আমাদের কাছে। আমরা ১০০ বহুবার দেখেছি এই ১০০ বার। সিনেমাটা। এরকম বহু ইনসিডেন্ট তো আপনি সেই সময়কার
দর্শকদের কাছে তুলে ধরতেই পারেন সেই এই বলতে হ্যাঁ, গেলে কাভার হ্যাঁ। হয়ে যাবে। মানে আমি এমন একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করেছিলাম, তার নাম বিজয় বসু, যিনি সাহেব ছবিটা করেছিলেন। রাইট। এবং দর্শকরা জেনে রাখুন, তিনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর। তিনি রাজা রামমোহন রায় বলে একটা ছবি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেই সময়। বিজয় বসু। বিজয় বসু। হুম। তার কি প্রিন্সিপাল ছিল জানেন? তিনি কি? কোনো আর্টিস্টের মেকআপ রুমে ঢুকতেন না সারা জীবন। কেন? তিনি ইভেন উত্তম কুমারের মেকআপ রুমে ঢুকতেন, সেটা তার প্রিন্সিপাল ছিল। আচ্ছা। যে আমি কোনো আর্টিস্ট মানে ওটা একটা পার্সোনাল জায়গা ভাবতেন উনি। মেকআপ রুমটা আর্টিস্টদের বসবার জায়গা, আর্টিস্টদের বিশ্রাম নেওয়ার জায়গা, আর্টিস্টদের কনসেন্ট্রেট করবার জায়গা। আমার যা বলবার আমি ফ্লোরে বলে দেব। তিনি কখনো আর্টিস্টের মেকআপ রুমে ঢুকতেন না, কোনোদিন না। আচ্ছা। এমন ব্যক্তিত্ব, রোগা লম্বা চিপচে, কেউ আপনার দেখলে চেহারা দেখে আনএজুবিং মনে হবে। হুম, হুম। এমন ব্যক্তিত্ব আপনি তার সামনে দাঁড়াতে পারবেন না। আমি এক্সাম্পল বলছি। হুম, কোনোদিন বুঝতে পেরেছি। আমার তাপস আর মহুয়ার একটা সিন লাইট করতে ক্যামেরাম্যান আমাকে বলছে যে তুমি একটু একটু বাঁদিকে দাঁড়াও তো, তাহলে হুম। আলোটা পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে উনি বললেন, না না, ও বাঁদিকে যাবে না, প্রয়োজন হলে তুমি আলো ঠিক করো। সিকোয়েন্স, এটা কোন ছবির কথা বলছেন? সাহেব ছবির কথা বলছি। সাহেব ছবি। হ্যাঁ। এই সেই ছবি সেই সাহেব। ছবি। আচ্ছা। ওই রকম মাপের একজন ডিরেক্টর, যে উত্তম কুমার সুচিত্রা সেনকে নিয়ে অজস্র ছবি করেছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সে আমার মতো একটা চুনোপুঁটিকে হুম। ফ্লোরে সম্মানটা দেখিয়ে দিল। এই ছিল ডিরেক্টরের সংজ্ঞা। হুম। আপনি বাধ্য হবেন সেই ডিরেক্টরকে সম্মান করতে, কারণ সে তার আগে আপনাকে সম্মান দেখিয়ে দিচ্ছে, আপনার হুম। বাপের বয়সী। আচ্ছা, এইবার আমরা একটু হারাধন বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে জানতে চাই। বাবা হিসাবে আপনি ওনাকে দেখেছেন না একজন অভিনেতা হিসাবে দেখেছেন? কোনটাকে আগে রেখেছেন? দেখুন, আমার বাবা একজন অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ মানুষ ছিলেন, এবং তখন শুধু আমার বাবা নয়, তখন বাবা যে ক্যাটেগরি, যদি বলি বাবা ক্যাটেগরি, হুম। আমার আজকের দিনে বসে মনে হয় যে, যখন আমি বাবা হয়েছি, তখন আমার আজকের দিনে বসে মনে হয় যে, তখন বাবার সঙ্গে ছেলে বা মেয়ের একটা একটা কোথাও দূরত্ব তৈরি হতো। এটার দূরত্বটা তারা কিন্তু কনসিয়াসলি তৈরি করে রাখতো। করে আচ্ছা। রাখতেন। সেটা হয়তো শাসনের একটা ফর্ম হতে পারে, আচ্ছা। যেটা আমি ব্যক্তিগতভাবে একেবারেই বিশ্বাস করি না। আচ্ছা। না। তো সেই শাসনের ফর্মটা যে শুধু আমার বাড়িতে ছিল তা নয়। এই শাসনের ফর্ম আমি আমার অনেক বন্ধু-বান্ধবের বাড়িতেও দেখেছি। সেটা আমার বাড়িতে আমার বাবা মানে শুধুমাত্র বাবারাই হতেন, হ্যাঁ, মারা কিন্তু না, হতেন না। মারা করতেন, রাইট। মারা করতেন। এবং আমি এও দেখেছি বাবার সঙ্গে মায়েরও একটা কোথাও যেন, মানে বাবাদের সঙ্গে মায়েদের একটা কোথাও যেন একটা দূরত্ব, মানে মায়েরাও খুব সমীহ করে কথা বলতেন। একটা মানুষ, একটা তাকে ভয় পাওয়া, হুম। এই একটা স্ট্রাকচার, রিলেশনশিপের স্ট্রাকচার কিন্তু তখনকার দিনে ছিল। না, এটা বাঙালি বাড়ির একটা ঐতিহ্য ছিল। বলতো। ১০০ বার ছিল। একদম। আমি ব্যক্তিগতভাবে হুম, আমি যখন বড় হয়েছি, আমি হুম। যখন বিবাহিত হয়েছি, আমি যখন হুম। বাবা হয়েছি, আমি একদম সেটাকে ভেঙে দিয়েছিলাম। আচ্ছা। এবং সেটা ভেঙে দিয়ে আমি কিন্তু লুজার হইনি। অর্থাৎ কিনা, ফিলোসফিক্যালি এটাও তৈরি করা যায়, এটাও হয়, কিন্তু তখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে, মানে আমি এমন বহু ছেলেকে দেখেছি বিশেষ যে, করে মধ্যবিত্ত ফ্যামিলির হ্যাঁ, মধ্যে হ্যাঁ, হ্যাঁ। এই বিষয়টা কিন্তু আমরাও মধ্যবিত্ত না, উচ্চবিত্ত তো, আমি হ্যাঁ। বহু ছেলেকে দেখেছি তার বাবাকে আপনি করে কথা বলতে। রাইট। বহু, এখন ভাবাই যায় না। মানে আমি তো ভাবতেই পারি না যে আমার ছেলে আমাকে আপনি বলবে। কি ভীষণ দূরত্ব তৈরি হয়ে যাবে। আমি তো তার কাছে যেতে চাইবো। এটা বোধহয় যুগের একটা বিবর্তনও বলতে পারেন, এবং সেটা আমি কনসিয়াসলি করেছি। সেটা আমার বাবার সঙ্গে আমার সেই তবে দুটোরই ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। যদি হয়তো আছে, হ্যাঁ। হয়তো আছে, কিন্তু এটা রিকোয়ার্ড নয়। আমার বক্তব্য ওইটুকু যে, আচ্ছা, আপনি বলছেন যে এটা হওয়াটা মানে সর্বক্ষেত্রে ঠিক নয় না, আর কি বলছেন। এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল থাকা উচিত নয়। সেটা আমি আমার আধুনিকতা থেকে যে বলছি তা কিন্তু নয়। আমি বলছি এটা না থাকলেও পরবর্তী জেনারেশন ভালো হয়। এরকম এক্সাম্পল অনেক রয়েছে, নেই তা নয়। মানে বন্ধু হয়ে যাওয়া, বন্ধু যেটা হয়ে যাওয়া, বন্ধু না হলে না, যেন সম্পর্কটার মধ্যেই কোথাও একটা ইনভিজিবল ওয়াল তৈরি হয়ে যায়। দ্যাট শুড নট বি।
বিটুইন ফাদার অ্যান্ড তো সান। এই যে যখন উনি ধরুন অভিনয় করছেন, ছোটবেলায় কি যাওয়া হতো বাবার সাথে না, 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 শুটিং এ? না, 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 যাওয়া না, হতো না, 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 বা না, মঞ্চের অভিনয় না, উনি তো না, মঞ্চও করতেন। হ্যাঁ, মঞ্চ করতেন। হ্যাঁ। আমরা থিয়েটার দেখতে যেতাম, ডেফিনিটলি থিয়েটার হুম, দেখতে যেতাম। হুম, বা সিনেমাও যেটা দেখতে যেতাম সেটা বন্ধু-বান্ধবদের সঙ্গে বা অন্যান্য আত্মীয়স্বজনদের সঙ্গে, মায়ের সঙ্গে। হুম। মায়ের সঙ্গে প্রচুর সিনেমা দেখতে যেত। যে বাবা অভিনেতা বলে বাবার সঙ্গে গিয়ে শুটিং এ বসে থাকা, এই কালচারটা আমার বাড়িতে একদম ছিল না। আর হ্যাঁ, আমারও হ্যাঁ। সেই আগ্রহটা হুম, কোনোদিন আমার কখনো ওই আগ্রহটাই তৈরি হয়নি হুম, যে বরঞ্চ আমার সে ব্যাপারে আমার বড় লজ্জাই করতো। সে লজ্জাটা আজও করে। ধরুন একজন হুম, ভয়ংকর বড় স্টার মানে হুম, যে হয়তো ধরা-ছোঁয়ার বাইরে। সে যখন এরকম অনেক আমার জীবনে ইনসিডেন্ট ঘটেছে মানে মেনলি বম্বের অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে তাদের সংস্পর্শে এসেছি। আমার অত্যন্ত সংকোচ লেগেছে তাদের কাছে পৌঁছতে। আচ্ছা। হ্যাঁ, 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 ভীষণ সংকোচ লেগেছে। এই যে আপনার অভিনয় জীবন যখন শুরু হলো, আপনি যখন সেলুলয়েডেও আসতে শুরু করলেন, বড়, বড় চরিত্রে, বাবা দেখতে যেত? নট অলওয়েজ কারণ আমার বাবা অত্যন্ত ব্যস্ত মানুষ ছিলেন। হুম, তা হ্যাঁ, বাবা ছিলেন। সারা জীবন একটা বড় চাকরি করেছেন। ও! হ্যাঁ, আচ্ছা। ইন্সুরেন্সের মানে হি ওয়াজ মানে সিনিয়র ডিভিশনাল হ্যাঁ, হি ওয়াজ আচ্ছা, ইন এ ভেরি শেষ রেসপন্সিবল পর্যন্ত চাকরিটা হ্যাঁ, কন্টিনিউ হ্যাঁ, করেছেন? হ্যাঁ, ও আচ্ছা, ইন এ ভেরি এটা জানা ছিল রেসপন্সিবল না। পজিশন আচ্ছা। হ্যাঁ, ভীষণ রেসপন্সিবল পজিশনে ছিলেন। তো আ আর সত্যি, সত্যি বলতে ধরুন আ আমার ক্ষেত্রে আমি বলছি যে আমি যে ধরনের ছবিতে অভিনয় করে পরিচিত হলাম, হুম, হুম। জনপ্রিয় বলব না, জনপ্রিয়তা নয় ওটা, পরিচিত হলাম। সেই ধরনের ছবি আমার বাবা কোনোদিনই দেখতেন না আসলে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা সত্যজিৎ ভক্ত ছিলেন। আ তরুণ মজুমদারের ছবি দেখতেন, তপন সিনহার ছবি দেখতেন। আ কিন্তু উনিও তো এই ধরনের অগ্রদূত পার্ট অনেক করেছেন। হ্যাঁ, করেছেন নিশ্চয়ই। করবেন না কেন? হ্যাঁ, এই ধরনের পা পা প্রচুর পেশাদার অভিনেতা পেশাদার অভিনেতা ১০০ হিসাবে, ১০০ বার। মানে ওনাকে তো সবাই মনে রাখবেন। না, এরকম উত্তম কত, কুমার কত ছবি আছে হ্যাঁ, তার। না হ্যাঁ। আপনি বলছেন ওটা উত্তম কুমারের যুগটা বলছেন হুম, বা হুম, সত্যজিৎ রায়ের যুগটা বলছেন। হুম। তারপরে আমরা যে যুগটায় এলাম মানে এই যুগটাকে উনি সেইভাবে ইয়ে করছেন না। সেই সিনেমাগুলো আর উনাকে টানতো না। কিন্তু তারপরেও তো উনি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন কিন্তু হ্যাঁ। মানে আমাদের বাড়িতে ওই যে বললাম যে ওই ছেলে সিনেমায় অভিনয় করছে বলেই তাকে নিয়ে বাড়িতে সেলিব্রেট করা এই কালচারটা আমার বাড়িতে ছিল না। আচ্ছা। এটা আমি আমার বহু বন্ধু-বান্ধবের বাড়িতে দেখেছি যে বাড়ির ছেলে সিনেমাতে অভিনয় করছে মানে তাতে তার বাবা-মা একেবারে দুহাত পা তুলে নাচছে। হুম। আমার বাড়িতে এই কালচারটা ছিল না। আমাকে নিয়ে আমার বাড়িতে কোনোদিন কোনো সেলিব্রেশন হয়নি। না, মায়ের মা নিশ্চয়ই মনে, মনে আনন্দ পেত এবং হুম, বাবা হয়তো নিশ্চয়ই হুম, আনন্দ পেতেন। কিন্তু কোনো ওটা নিয়ে যে একটা সেলিব্রেট করা ৫ হুম, জনকে বলা, "দেখো আমার ছেলে হুম, সিনেমাতে অভিনয় করতে আরম্ভ হুম। করেছে। এ ওর ছবিটা দেখেছো কি? হ্যাঁ, কত এটা বড় দেখো কেউকেটা হ্যাঁ, হয়ে গেছে।" হ্যাঁ, হ্যাঁ। একদম কিছু কেউকেটা হুম, হয়নি। হুম। উল্টোটা আমাকে সবসময় এটাই বোঝানো হতো হাবে, ভাবে, ছলে, বলে, কৌশলে এটাই বোঝানো হতো যে, "You are a very, very ordinary person and which helped me a lot in my life." আচ্ছা। এই শিক্ষাটা আমার জীবনে ভীষণ কাজে লেগেছে। ভাববেন না আমি কোনো মডেস্টি করছি। আমি believe me, I believe that I am a very, very small man. I am very, very small fry. I am a very ordinary person in all angle. আমার থেকে অনেক, অনেক গুণী মানুষ, অনেক, অনেক শিক্ষিত মানুষ, অনেক, অনেক বড় মনের মানুষ পৃথিবীতে আমার চারপাশে ঘুরে বেড়াতে দেখি আমি। আপনার ছেলেকে কেন অভিনয়ে নিয়ে এলেন না? ও ইন্টারেস্টেড হলো না। ইন্টারেস্টেড হলো না। আ ও একসময় বিদেশে ছিল। আ আ ন্যাচারালি ওর বড় হওয়া, ওর কালচারটা আ আমাদের মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যা বেড়ে উঠতে গেলে যে ক্রাইটেরিয়া যে জিনিস ফেস করতে হয়, সেটা ওর পক্ষে ফেস করা, সেই স্ট্রাগলটা আমার মনে হয় ওর পক্ষে ও সুটেবল হলো না। হ্যাঁ, ও কখনো ট্রাইও করেনি। আর আমার বিশ্বাস যে ওটা বোধহয় ও নিজে থেকেই বুঝতে পেরেছে যে যে হয় কি এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এদের সামনে সারা পৃথিবীটা খোলা তো। হুম। ও আম কি করছে এখন? বাই প্রফেশন বাই কি? প্রফেশন ও একটা ফুড বিজনেস করে। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা। ইয়েস। আর আপনার আ মানে রেস্টুরেন্ট আছে না? না ওর সমস্ত কর্পোরেট হাউসদের সঙ্গে প্যাকড ফুড এর আচ্ছা, সাপ্লাই। ওর আচ্ছা। যেটা হবি বলতে গেলে, হুম, সেই হবিটা খুব ইন্টারেস্টিং হবি। সেটা হচ্ছে যে
সারা বিশ্বের মানে হি বিলিভস দ্যাট হি ইজ এ ট্রাভেলার। ও আচ্ছা। ইয়েস। অ্যান্ড সারা বিশ্বের ম্যাপটা, গ্লোব হুম। মানে ম্যাপটা হুম। আপনাকে এখানে বসেও আপনাকে বলে দিতে পারবে। আচ্ছা। আপনি যদি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো একটা হুম। কান্ট্রির নাম যদি বলেন, ও হুম। আপনাকে বলতে আরম্ভ করবে সেই কান্ট্রির ক্যাপিটাল কি, কোন আর সিটি সেখানে রয়েছে, কোন স্টেট সেখানে রয়েছে। বলছেন কি তাহলে তো আমাদের ছোট গুগল। হ্যাঁ, মানে মানে ইন টার্মস অফ ট্রাভেলিং ও হ্যাঁ, ছোট কুকুর। হ্যাঁ, মানে ও কি ঘুরেছে, ট্রাভেল করেছে, না হ্যাঁ, ও ওর ওর ফোকাসটাই ওটাই যে ওই? না, ও ট্রাভেল করে। আচ্ছা। ও একা সোলো ট্রাভেলার, আচ্ছা। কখনো আমাদের সঙ্গেও ট্রাভেল করে। হুম। এবং আমাদের এই যে আমরা বেড়াতে যাই ফ্যামিলি ট্রিপ, যেগুলো সমস্তটা ও অর্গানাইজ করে, আমরা কিচ্ছু করি না। আচ্ছা। সমস্তটা আমরা মানে ফ্লাইটে ওঠার আগে জানতেও পারি না যে আমরা কোথায় গিয়ে উঠবো, কদিন ওর কোথায় কি থাকবো। কোনো ট্রাভেলিং চ্যানেল আছে না নাকি? না 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 মানে না ব্লগিং না চ্যানেল নেই? না না, ওসব কিছু নেই। হ্যাঁ। এটা ওর একটা হবি, এটা নিয়ে হুম। ও টাইম স্পেন্ড করে। মানে ইনস্পাইট অফ স্পেন্ডিং টাইম উইথ ব্যাড থিংস, আমার মনে হয় এটা অনেক বেটার। ওখানে ইনভলভ হয়ে থাকে। এটাও আমাকে দেখাতে হয়নি, পথটা নিজে থেকেই দেখে নিয়েছে আর কি। আচ্ছা, গুড। হুম। খুব জমিয়ে আড্ডা হলো হলো। দাদার সঙ্গে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর অনেক প্রশ্ন রয়ে গেল বাকি। আরেকদিন আসবো। আজকে তাড়াতাড়ি এসে গেলাম, আরেকদিন আমি Exactly. নিশ্চয়ই আসবো। একদম, ভালো একদম। থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সামনে পুজো আসছে, পুজো হ্যাঁ। এনজয় করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ। ধন্যবাদ। আর এইভাবেই আমাদেরকে ভালোবাসবেন এবং আর এই চির সবুজ মানুষটাকে একটু সবুজ দিয়ে বরণ তো করতেই হবে। তাই থ্যাংক ইউ। এই আমাদের ছোট্ট উপহার যেটা Thank- আমরা তুলে দিই থ্যাংক ইউ। এইরকম একজন বিনয়ী মানুষ। পরবর্তীকালে আরো কোন শিল্পীকে নিয়ে আসা যায় প্ল্যান করছি এই স্টুডিওতে। সঙ্গে থাকুন বেঙ্গল স্কুপ এবং টলি স্কুপে। আজকের মতো এখানেই রাখলাম। নমস্কার। নমস্কার।